হাই, আজকে আমরা পড়বো হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চ্যাপ্টার 9.1 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে। তো আমি একদম জিরো থেকেই শুরু করব, মানে যারা কখনোই বইটা খুলেও দেখুনি বা এই চ্যাপ্টারটা দেখুনি তারাও সবকিছুই বুঝতে পারবে আশা করা যায়। তো চলো আমরা শুরু করি। তো দেখো, ত্রিকোণমিতিক অনুপাত শুরু করতে গেলে শুরুতেই আমাদের একটা ত্রিভুজ সম্পর্কে আলোচনা করতে হবে। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, কারণ ত্রিকোণমিতিকের যত আলোচনা রয়েছে সব এই সমকোণী ত্রিভুজ নিয়ে। তো দেখো, আমি আগে থেকেই সমকোণী ত্রিভুজ আঁকিয়ে রেখেছি। প্রথমে আমাদের জানতে হবে এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু কোনটার নাম কি। তো দেখো, সবচেয়ে বড় বাহু যেটা, এটাকে বলবে আমরা অতিভুজ। আর বাকি দুইটা বাহুর নাম নির্ভর করতেছে আমাদের থিটা কোণের উপর, আমরা কোনটাকে থিটা ধরেছি সেইটার উপরে। তো সবসময় মনে রাখবা, এই যে থিটা কোণের সাথে যে বাহুটা রয়েছে এইটাকে বলে সন্নিহিত বাহু অথবা ভূমি। ঠিক আছে, কি বললাম? থিটা কোণের সাথে যে বাহুটা রয়েছে এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। আর থিটা কোণের বিপরীত দিকে যে বাহুটা রয়েছে এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। ঠিক আছে, তাহলে আমি যদি এইখানে লিখি যে পিও, তাহলে পিও এখানে কি হবে? ভূমি হবে। ভূমি, কারণ কি এটা থিটা কোণের সাথে রয়েছে। ও এম কি হবে? ও এম হবে হচ্ছে লম্ব। কেন? কারণ এটা হচ্ছে থিটা কোণের অপোজিটে। তো ভূমিকে আমরা কি বলতে পারি? সন্নিহিত বাহু। ঠিক আছে, কারণ থিটা কোণের সাথে রয়েছে, এটাকে এজন্য বলে সন্নিহিত বাহু। আর লম্বকে বলা হয় বিপরীত বাহু। ঠিক আছে, বিপরীত বাহু। আর পিএম যেটা, এটা সবসময় কি? অতিভুজ। ঠিক আছে, সবচেয়ে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। আচ্ছা, এবার পাশের ত্রিভুজটাই খেয়াল করো তো। পাশের ত্রিভুজটা দেখো, থিটা কোণ কিন্তু নিচে নাই, থিটা কোণ রয়েছে অপর যে সূক্ষ্ম কোণটা রয়েছে ওইটাই। তাহলে তুমি বলবা কি যে থিটা কোণের বিপরীত বাহু যেটা, এটাই হচ্ছে লম্ব। আর থিটা কোণের সাথে যেটা রয়েছে এটাই হচ্ছে ভূমি। তার মানে আমার এইখানে এ বি হচ্ছে কি? এ বি হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু, বা এটা হচ্ছে লম্ব, কারণ এটা হচ্ছে থিটা কোণের অপোজিটে রয়েছে। আর বিসি হচ্ছে এখানে ভূমি। ঠিক আছে, বিসি হচ্ছে এখানে ভূমি বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আচ্ছা, আর এসি তো সবসময় কি? অতিভুজ। বলছি যে সবচেয়ে বড় বাহুটা সবসময়ই অতিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো যে কখন কোনটাকে আমরা ভূমি ধরবো আর কোনটাকে আমরা লম্ব ধরবো। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে দেখো, উদাহরণ 1 নাম্বার এটা কি বলছে। আর একটা কথা বলে রাখি, এই লেকচারে আমি যে কন্টেন্ট ব্যবহার করব সবগুলোই হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের কন্টেন্ট সবগুলোই। দেখো, উদাহরণ একই কি বলছে? থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করো। তাহলে 1 নাম্বারটা, ক নাম্বারটার ক্ষেত্রে দেখো তো, ক নাম্বারটার ক্ষেত্রে থিটা কোথায় আছে? এটা হচ্ছে থিটা। তার মানে অতিভুজ তো সবসময় বড়টাই অতিভুজ, তার মানে আমার এখানে অতিভুজ কত? 17। আর থিটা কোণের সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। বলে দিয়েছিলাম ভূমি মানেই সন্নিহিত বাহু, তাহলে এখানে হচ্ছে 15। আর বিপরীত বাহু কোনটা? এই যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা 8। তাহলে ক নাম্বারটার জন্য আমরা যদি লিখি যে অতিভুজ, অতি লিখলাম, অতিভুজ হচ্ছে 17। আচ্ছা, সন্নিহিত বাহু কোনটা হবে? সন্নিহিত বাহু হচ্ছে 15। আর বিপরীত বাহু হচ্ছে 8। খদাকটা দেখো, এই যে এই চিত্রটা দেখো, খদাক। তাহলে আমার থিটা কোণ কোনটা? এইটা। ঠিক আছে, আর থিটার বিপরীত বাহু কোনটা? এইটা। তার মানে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার বিপরীত বাহু বা লম্ব। আর থিটার সাথে যেটা রয়েছে এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। ঠিক আছে, আর এই যে বড়টা এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে। আচ্ছা, গ নাম্বারটা দেখো, একটু বলে দেই। এই যে দেখো, থিটার বিপরীত বাহু কোনটা? এটা। তার মানে এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। আর সাথেরটা হচ্ছে কি? সন্নিহিত বাহু। আর এইটা হচ্ছে অতিভুজ। দেখে মনে হতে পারে এটা হচ্ছে ভূমি, কিন্তু এটা ভূমি না। আমাদের খেয়াল রাখতে হবে ভূমি এবং লম্ব পরস্পর সমকোণে থাকবে, মানে যেখানে সমকোণ তৈরি হয়েছে ওর একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। এবং আমাদের দেখতে হবে থিটার সাথে কোনটা বিপরীতে আছে এবং কোনটা থিটার সাথে সন্নিহিত আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো তাহলে 2 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাড়ির কাজ। উদাহরণ 2 কি বলছে? আলফা এবং বিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। যদি আলফা কোণ ধরি তাহলে আমার বিপরীত বাহু কোনটা? এটা 24। আর সবচেয়ে বড় বাহু তো এটা 25, মানে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আর বিটা কোণ যদি বলি তাহলে আমার এইটা হচ্ছে বিপরীত বাহু আর এইটা হচ্ছে সন্নিহিত বাহু। আর এই বড়টা হচ্ছে তোমার অতিভুজ, দুইটার ক্ষেত্রেই। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারো তাহলে চলো একটু সামনে আগাই। কি বলা আছে যে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের ধ্রুবতা। আগে বুঝি যে সদৃশ ত্রিভুজ বলতে কি বোঝাচ্ছি। সদৃশ ত্রিভুজ বলতে বোঝায় যে দুইটা ত্রিভুজের কোণ তিনটাই যদি সমান থাকে
তাহলে সেই দুইটা ত্রিভুজকে বলা হয় সদৃশ ত্রিভুজ। যেমন মনে করো এই একটা ত্রিভুজ এবং এই বড় আরেকটা ত্রিভুজ, তাহলে এদের কোণ তিনটা যদি পরস্পর সমান থাকে তাহলে এই ত্রিভুজ দুইটাকে বলা হয় সদৃশ ত্রিভুজ। বাহুগুলো ছোট বড় হতে পারে। তাহলে সেইভাবে হিসাব যদি করি তাহলে দেখো পাশে আরেকটা ছবি আমি আঁকায় রেখেছি। এইখানে দেখো দুইটা ত্রিভুজ আছে, এই যে ছোট্ট ও এ বি একটা ত্রিভুজ, আরেকটা কি ও এ প্রাইম বি প্রাইম আরেকটা ত্রিভুজ। এবং এদের দেখো এই দুইটা ত্রিভুজেরই একটা কোণ হচ্ছে থিটা একই, এবং এই কোণটা দেখো 90 ডিগ্রি, আবার এর এই কোণটাও 90 ডিগ্রি, এর এই কোণটা আর এই কোণটা সমান। তার মানে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও এ প্রাইম বি প্রাইম সদৃশ ত্রিভুজ। তাহলে ত্রিভুজ দুইটা যদি সদৃশ হয় তাহলে তাদের বাহুগুলোর অনুপাত সমান হয়। কেমন? আমরা লিখতে পারি কি এ বি বাই এ প্রাইম বি প্রাইম। ঠিক আছে, তার মানে কি লিখলাম, এই যে ছোট ত্রিভুজের এ বি আর বড় ত্রিভুজের এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, অন্য আরেকটা যে কোনো বাহু নাও, ধরো এখানে ও এ নিলাম, তাহলে ও এ বাই ও এ প্রাইম, এভাবে লেখা যায়। এই যে ও এ আর বড় ত্রিভুজটা হচ্ছে ও এ প্রাইম। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা আরেকটু সরল করি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা ছোট ত্রিভুজ দুইটা একসাথে আনবো, এ বি বাই ও এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এ প্রাইম বি প্রাইম বাই ও এ প্রাইম। আচ্ছা, একইভাবে আমরা আরো লিখতে পারি, কি লিখতে পারি ও বি বাই ও বি প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি, একইভাবে ও এ বাই ও এ প্রাইম লিখতে পারি। দেখো এই যে ও বি ছোট ত্রিভুজের, ও বি প্রাইম বড় ত্রিভুজের, আবার ও এ ছোট ত্রিভুজের, ও এ প্রাইম বড় ত্রিভুজের। তাহলে আমরা এখান থেকে আবার কি লিখতে পারি, এখান থেকে যদি আমরা আরেকটু সরলীকরণ করি তাহলে আমরা লিখতে পারি যে ও বি বাই ও এ ইকুয়াল টু ও বি প্রাইম বাই ও এ প্রাইম, এভাবে লেখা যায়। তাহলে আরো একটা লিখি আমরা, দেখো এবার আমরা কি লিখবো, এ বি বাই এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ও বি বাই ও বি প্রাইম, বা এ বি বাই ও বি ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম বাই ও বি প্রাইম। তাহলে দেখো এবার নতুন আমরা যেগুলো লিখছি সেগুলো দেখো তো, এই যে এ বি বাই ও এ বি মানে এটা কি, এইটা যদি থিটা হয় তাহলে এটা কি লম্ব, মানে থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে এটা কি লম্ব বাই ছোট ত্রিভুজের লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু বড় ত্রিভুজের লম্ব বাই অতিভুজ। একইভাবে ছোট ত্রিভুজের ও বি মানে কি ভূমি, আর ও এ মানে অতিভুজ, ছোট ত্রিভুজের ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু বড় ত্রিভুজের ভূমি বাই অতিভুজ। একইভাবে ছোট ত্রিভুজের লম্ব বাই ভূমি ইকুয়াল টু বড় ত্রিভুজের লম্ব বাই ভূমি। তাহলে এই যে তিনটা অনুপাত বের করলাম এইগুলোই হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে এগুলো লেখা যায়। আমরা যদি আরো একটু সামনে যাই তাহলে আমরা দেখবো এবার সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়। তাহলে দেখো আমরা এখানে একটা ত্রিভুজ আঁকিয়ে রেখেছি, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণটাকে থিটা, তাহলে এই থিটা কোণ যদি এটা হয় তাহলে এর বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর সন্নিহিত বাহু এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ যদি আমরা লিখি তাহলে লম্ব কোথায়, এখানে কোনটা বিসি, আর অতিভুজ কোনটা এ সি। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে লম্ব বাই অতিভুজ। আবার এ বি বাই এসি, এটাকে আমরা কি লিখতে পারি, এ বি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ, অতিভুজকে আমরা অতি দিলাম। আর আমরা আরেকটা কি লিখতে পারি বিসি বাই এ বি, তাহলে বিসি কি আমার ভূমি, বিসি হচ্ছে লম্ব আর এ বি হচ্ছে আমার ভূমি। এখন এই যে তিনটা অনুপাত, এই তিনটা অনুপাতকে এই যে সূক্ষ্মকোণের সাথে একটা সম্পর্ক তৈরি করা যায়, এই যে সূক্ষ্মকোণের সাথে একটা সম্পর্ক তৈরি করা যায়। সেই সম্পর্কটা কেমন, এই যে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ লিখলাম, এই লম্ব বাই অতিভুজকে যদি আমরা এই থিটা কোণের সাইন নেই তাহলে আমরা লম্ব বাই অতিভুজ এই অনুপাতটা পাই। তার মানে আমাদের এইটাকে আমি বলতে পারছি কি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আবার এটাকে আমরা লিখতে পারি কি
কস থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ, আর এটাকে লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ধীরে ধীরে ত্রিকোণমিতির মধ্যে ঢুকে যাচ্ছি। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এইটা তোমার শুরু থেকে শেষ অব্দি পুরোটাই সবসময়ই কাজে লাগবে। তো এটা এটা মনে রাখার জন্য একটা নেমোনিকও আমরা শিখছিলাম ছোটবেলায়। সেই নেমোনিকটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি কি, যে সাগরে লবণ অনেক, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, কবরে ভূত আছে, আরেকটা হচ্ছে টেরা লম্বা ভূত, ঠিক আছে। তাহলে এইটা যদি দেখো, প্রথমে কি বললাম, সাগরে লবণ, সাগরে দিয়ে মনে রাখবো সাইন, লবণ মানে লম্ব, অনেক দিয়ে অতিভুজ, মানে সাইন থিটা দিয়ে বোঝাচ্ছে লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে দিয়ে কি বোঝাচ্ছে, কবরে দিয়ে হচ্ছে কস, ভূত দিয়ে ভূমি, আছে দিয়ে অতিভুজ, তার মানে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আর টেরা লম্বা ভূত, টেরা দিয়ে ট্যান, লম্বা মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আশা করি এতটুকু মনে রাখলে তোমরা এটা মনে রাখতে পারবা, ঠিক আছে। এখন এই যে সাইন আর থিটা, এই দুইটা কিন্তু গুণ আকারে না। এই যে সাইন, শুধু যদি সাইন বলে, এই সাইনের কোনো অর্থ নেই যদি না তার সামনে একটা কোণ থাকে, ঠিক আছে। তার মানে সাইন থিটাকে তোমরা আলাদা করে সাইন ইনটু থিটা কিন্তু লিখতে পারবা না। তো এই তিনটাকে যদি আমরা একটু উল্টাই দেই, কোন তিনটা, এই যে তিনটা অনুপাত আমরা বের করেছি, এই তিনটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই তিনটাকে যদি আমরা একটু উল্টিয়ে লিখি, কি লিখতে পারবো, এই তিনটাকে উল্টিয়ে আমরা লম্ব বাই অতিভুজকে লিখবো অতিভুজ বাই লম্ব, মানে 1 বাই সাইন লিখবো আমরা, 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে অতিভুজ বাই লম্ব মানে এসি বাই বিসি। এখন এই যে 1 বাই সাইন থিটা, এইটাকে আমরা আলাদা করে একটা নতুন ভাবে নতুন নামে রাখতে পারি। সেটা কি, সেটা হচ্ছে আমাদের কোসেক থিটা, মানে 1 বাই সাইন থিটা না বলে আমরা এটাকে বলবো হচ্ছে কোসেক থিটা। একইভাবে বাকি দুইটাকে 1 বাই কস থিটা যদি আমরা লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজ বাই ভূমি। এখন এইটাকে 1 বাই কস না লিখে আমরা লিখতে পারি কি, সেক থিটা, ঠিক আছে। আর একটা কি আছে, ট্যান থিটা, তাহলে 1 বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে লম্ব বাই অতিভুজ। তাহলে এইটাকে আমরা 1 বাই ট্যান না বলে আমরা বলতে পারি কি, কট থিটা। তাহলে আমরা কয়টা অনুপাত পেলাম, 6টা ত্রিকোণমিতিক অনুপাত পেলাম। কি কি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এবং এদের উল্টাটা, মানে সাইনের উল্টা করলে কোসেক, আর কজের উল্টা করলে সেক, ট্যানের উল্টা করলে কট। তাহলে এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলোও ইম্পর্টেন্ট, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, বা সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা, আবার ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, বা কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, ঠিক আছে। তাহলে এই কয়টা ত্রিকোণমিতিক অনুপাত বা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু আমাদের জানা থাকা লাগবে। 6টা অনুপাতকে আমরা একটু ভালো করে লিখি। কি, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আচ্ছা, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আচ্ছা। আর তিনটা কি, কস কট থিটা ইজ ইকুয়াল টু কি, ভূমি বাই লম্ব, কেন, কারণ এটা ট্যানের উল্টা। সেক থিটা ইজ ইকুয়াল টু কি, এখানে একটা থিটা হবে, সেক থিটা ইজ ইকুয়াল টু কি, অতিভুজ বাই ভূমি, কেন, কারণ এটা কজের উল্টা, অতিভুজ বাই ভূমি। আর এটা কি, কোসেক থিটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি, অতিভুজ বাই লম্ব, কারণ এটা কি, এটা হচ্ছে সাইনের উল্টা। এখন আমরা যদি সাইন কে কস দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই, দেখো, সাইন থিটা ভাগ কস থিটা ইজ ইকুয়াল টু, দেখো সাইনে কি আছে, লম্ব বাই অতিভুজ আছে না, লম্ব বা ভাগ অতিভুজ, আর কস থিটায় কি লিখতে পারি, ভূমি ভাগ অতিভুজ। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, যে লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই ভূমি, তাহলে দেখো অতিভুজ অতিভুজ কাটাকাটি হয়ে যায়, থাকে কি, লম্ব বাই ভূমি। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে লম্ব বাই ভূমি, এবার দেখো কোথায় আছে লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি, তার মানে এইটা আর এটা যদি সমান হয়, তার মানে আমরা লেফট সাইড আর লেফট সাইড সমান বলতে পারি। তার মানে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান থিটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এইটাকেই লিখতে পারবো কি, ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে দেখো আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম কিন্তু কি, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। একইভাবে আমরা যদি এটাকে উল্টায় দেই, 1 বাই ট্যান করি, তাহলে 1 বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, কস থিটা ভাগ
সাইন থিটা। আবার 1/tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আগেই শিখে এসেছি কি কট থিটা, তাই না? কট থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইজ ইকুয়াল টু কি কস থিটা বাই সাইন থিটা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো এতটুকু বুঝতে পারলেই তোমরা মনে করো যে তোমরা অনেক দূর শিখে ফেলেছো ত্রিকোণমিতি।